নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে, খোদ পশ্চিমবঙ্গের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন নির্দল হয়ে মমতা ব্যানার্জির ভাই। অবাক হয়ে গেলেন না? অবাক করে দেওয়ার মতোই খবর এই মুহূর্তে রুদ্রবার্তায়। চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা। আপনারা জানেন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো পর্যন্ত বেরোয়নি, কিন্তু তার আগে বিজেপির 20 জনের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং তৃণমূল কংগ্রেস এই কদিন আগেই 10 তারিখে বিরাট বড় করে ব্রিগেডে নিজেদের 42 জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। তার মধ্যে বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ এখন দেখা যাচ্ছে। অর্জুন সিং টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, এরকম একটা খবর রয়েছে। এইরকম ব্রেকিং নিউজ যখন চারিদিকে চলছে, যখন মুর্শিদাবাদের প্রার্থীকে নিয়ে বহরমপুরের প্রার্থীকে নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে দলের অন্দরে, ঠিক তখনই হাওড়া লোকসভা কেন্দ্র হচ্ছে হাওড়া, যেখানে প্রার্থী হয়েছে গতবারে জেতা প্রসূন ব্যানার্জি। সেই প্রসূন ব্যানার্জিকে প্রার্থী করা নিয়ে কিন্তু এবার ক্ষোভ স্বয়ং মমতা ব্যানার্জির বাড়িতে, এবং সেখান থেকে তিনি চরম কথা বলে দিয়েছেন যে তিনি দাঁড়াতে চাইছেন হাওড়ায়, কারণ তিনি হাওড়ার ভোটারও হয়ে গেছেন। এবার তিনি দাঁড়াতে চাইছেন হাওড়ায় নির্দল হয়ে প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে। না, এটা আমি বলছি না। আজকে এবিপি আনন্দে একজন ফোন করেছিলেন সাংবাদিক, তার উত্তরে তিনি যা বলেছেন সরাসরি এবিপি আনন্দের সৌজন্যে একবার দেখুন। হাওড়ার প্রার্থী নিয়ে আপনার কি বক্তব্য? হাওড়ার প্রার্থী নিয়ে আমার বক্তব্য হচ্ছে, দিদিমণি 365 দিন মানুষের সঙ্গে কাজ করে। দিদিমণি আমাদের ভগবান। দিদিমণি যে পথে আমাদের এগোবে আমি সব সেই পথেই এগোবো, কিন্তু এই মানুষটাকে প্রার্থী করার জন্য আমার একটা ক্ষোভ, এই কারণেই ক্ষোভ, যে মানুষটা মোহনবাগান ক্লাবের এজিএমের সময় আমার প্রতি যে দুর্ব্যবহার করেছিল সেটা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ জানে। তারপরে এমপি ল্যাডের পুরো টাকা চেক করতে পারে না, ঘরে বসে রাজনীতি হয় না। তার জন্য চিন্তা ভাবনা করেছি যে নির্দল প্রার্থী হলেও আমি হাওড়ায় হয়তো দাঁড়াতে পারি। হাওড়ায় আপনি নির্দল প্রার্থী হয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি প্রার্থী হবেন? হ্যাঁ, আমি প্রসূন বন্দ্যোপাধ্যায় না, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো। কার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন? কার বিরুদ্ধে কি বিরুদ্ধে আপনি বুঝতে পারবেন কার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো। কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন? হাওড়া। হাওড়া, ওখানে তো ইতিমধ্যেই আপনি বোধহয় ভোটার হয়েছেন। ইতিমধ্যেই ভোটার হয়েছি। আচ্ছা, তো এই বিষয়ে আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা হয়েছে? বা দেখুন, দিদিমণির সঙ্গে গিয়ে ডাইরেক্ট কথা বলবো। দিদি ভাইয়ের ব্যাপার, যেখানে রাখি পড়ি ফোটানি, সেখানে দিদি ভাইয়ের ব্যাপার আছে। দিদি আমার কাছে ভগবান। দিদির কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। দিদির সঙ্গে আমার কোনো মতভেদ নেই, বা মতভেদ হওয়ার কোনো জায়গাও নেই। তাহলে আপনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন বা দাঁড়ানোর হিসেবে দাঁড়াবো, সেটা নিশ্চয়ই দিদির কাছ থেকে আশীর্বাদ চাইবো। দিদি হয়তো না বলবে, আমি জানি। পরিষ্কার হয়ে গেল যে মমতা ব্যানার্জি বাবুন বন্দ্যোপাধ্যায়, আমি দিদিকে বোঝানোর চেষ্টা করব কেন দাঁড়াচ্ছি। তিনি কিন্তু জানিয়ে দিচ্ছেন তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়াতে চাইছেন হাওড়ায়। আপনারা মনে রাখবেন, হাওড়ার ক্যান্ডিডেট হওয়া প্রসূন ব্যানার্জি কিন্তু এবারে ঝটকা খেতে চলেছে, কারণ হাওড়াটা বিজেপির রথীন্দ্রনাথ চক্রবর্তী তিনি কিন্তু জিতবেন। এটা আমাদের মোটামুটি একটা বলতে পারেন সার্ভেতে বেরিয়ে এসেছিল। যদিও আমি প্রত্যেকটা লোকসভা নিয়ে আমি সার্ভে করে বলবো আপনাদের কি হতে পারে আগামী দিনে, কিন্তু তার মধ্যে আমাদের কাছে খবর ছিল যে হাওড়ায় প্রসূন ব্যানার্জি কিন্তু হারবেই। কারণ প্রসূন ব্যানার্জির ভিতরে ওপরে যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু চারিদিকে তৃণমূলের মধ্যে রয়েছে, এবং প্রসূন ব্যানার্জি বাবুন ব্যানার্জির কথাও কিন্তু একই জায়গায় যাচ্ছে। প্রসূন ব্যানার্জি কিন্তু নিজের এমপি ল্যাডের যে টাকাটা ছিল সেই টাকাটা কিন্তু তিনি খরচা করতে পারেননি। অর্থাৎ এমপির জন্য বরাদ্দকৃত অর্থ যেটা তিনি দিয়েছিলেন, কেন্দ্র থেকে যেটা পাওয়া যায়, যে অর্থটা তিনি খরচ করতে পারতেন হাওড়ার মানুষের উন্নতির জন্য, সেটা তিনি করতে পারেননি। অর্থাৎ সেই টাকাটা ফিরে গেছে। তার মানে অকর্মণ্য এবং ঘরে বসে থেকে রাজনীতি করেন, এটা কিন্তু প্রসূন ব্যানার্জি বলছেন, আমি বলছি না, বলছেন খোদ মমতা ব্যানার্জির ভাই, যিনি নিজে অপমানিত হয়েছেন বলেছেন যে মোহনবাগানে। তো এই যে ঘটনাটা ঘটে গেছে, এবার প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু নির্দল প্রার্থী হতে পারেন বাবুন ব্যানার্জি।
দেখুন তিনি হয়তো প্রার্থী হবেন না, আমি জানি, কারণ এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে বা তার বলাতে হয়তো বাবুল ব্যানার্জি বলবেন ঠিক আছে আমি দাঁড়াবো না, কিন্তু যা ড্যামেজ হওয়ার অলরেডি হয়ে গেছে। কারণ আপনারা সবাই বুঝে গেছেন, সবাই জেনে গেছেন যে হাওড়ায় প্রসূন ব্যানার্জি হচ্ছেন একজন অযোগ্য ব্যক্তি, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিজের কৃপাধন্য করে রেখেছেন, মানে একজন মাধ্যমিক পাসকে গ্র্যাজুয়েশন করে দেওয়ার মতো। এইটা কিন্তু তিনি বলেছেন, আমি বলছি না, এটা বলেছেন বাবুল ব্যানার্জি। এই জায়গায় দাঁড়িয়ে আছে আজকে প্রসূন ব্যানার্জি। প্রসূন ব্যানার্জির একটা প্লাস পয়েন্ট হচ্ছে তিনি একজন প্লেয়ার, মানতে হবে, এটা আমরা সবাই মানি, তার মতো ভালো প্লেয়ার নেই, কিন্তু একজন ভালো প্লেয়ার যে ভালো এমপি হতে পারবে এটা কোনো গ্যারান্টি নেই। তার জন্য দেখুন আজকে খোদ মমতা ব্যানার্জির ভাই বলছেন যে প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়াবেন, কারণ তিনি কিছুতেই তার নিজের এমপি ল্যাডের যে টাকাটা আছে, অর্থাৎ যেটা তিনি লোকসভার সাংসদ হিসেবে সাংসদ তহবিলে পেয়েছিলেন হাওড়ার গ্রামবাসী হাওড়াবাসীর জন্য খরচ করার জন্য, সেই টাকাটা তিনি তাদের উন্নতিকল্পে খরচ করেননি। আপনারা জানেন বৃষ্টি হলে কিন্তু হাওড়ার বহু এলাকা যেখানে জলমগ্ন হয়ে যায় পরিস্থিতি, টিকিয়াপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এত জলের নিচে চলে যায় যেটা চিন্তার বাইরে। খুব মানে দ্রুততার সঙ্গে এটা করা যেত, কারণ বারবার জিতে আসছেন। প্রসূন ব্যানার্জি চাইলে করতে পারতেন, কিন্তু তিনি করেননি। এমপি ল্যাডের টাকাটা তিনি সেভাবে খরচ করেননি বলেই কিন্তু অভিযোগ, আমি করছি না, করছেন বাবুল ব্যানার্জি। বিজেপির হাতে কিন্তু একটা বড় একটা অস্ত্র পেয়ে গেল। এমনিতেই বিজেপির যে ক্যান্ডিডেট হয়েছেন রথীন্দ্রনাথ চক্রবর্তী, রথীন চক্রবর্তী কিন্তু একজন ডাকাবুকো নেতা, এবং তাকে দাঁড় করিয়ে বিজেপি একটা মানে সেন্ট্রাল বিজেপি যে একটা সঠিক চাল চলেছে এটা একদম পরিষ্কার। কারণ প্রথম থেকেই ধরা গিয়েছিল যে বিজেপি হাওড়াটা জিততে চায়, আর সেখানে ক্যান্ডিডেট প্রসূন ব্যানার্জি হলেই একমাত্র বিজেপির পক্ষে সুবিধা, আর সেটাই হয়েছে। প্রসূন ব্যানার্জিকে দাঁড় করেছেন মমতা ব্যানার্জি, তো মমতা ব্যানার্জি কোনো রকম ঝুঁকি নিতে চাননি, যে জিতে গেছে তাকে দিয়ে দাও। শুধুমাত্র একটা জিনিস আপনারা খুব খেয়াল করবেন খুব ভালো করে, সেটা হচ্ছে মিমি আর এই নুসরত জাহান, এই দুটোকে তিনি সরিয়ে দিয়েছেন। নুসরত জাহান আর মিমিকে যদি না সরাতেন তাহলে উল্টো হতো হয়তো। যাই হোক, যেটা তিনি ভালো বুঝেছেন সেটা তিনি করেছেন, কিন্তু এই যে প্রসূন ব্যানার্জিকে রাখা, এর ফলে কি হবে? এর ফলে একটা জিনিস হতে চলেছে, সেটা হচ্ছে আগামী দিনে বিজেপি এখানে দুর্দান্ত ফল করবে। এমনিতেই রথীন্দ্র চক্রবর্তী প্রাক্তন মেয়র থাকাকালীন যে সমস্ত কাজ করেছেন, তার কাজের যে নিরিখে বা কাজের পরিপ্রেক্ষিতে এবং মানুষের সঙ্গে যেভাবে ডক্টর রথীন চক্রবর্তী যেভাবে মানুষের সঙ্গে মেশেন এবং তার যে গ্রহণযোগ্যতা আছে, এটা সব কিছু কিন্তু প্লাস পয়েন্ট করে দিয়েছে বিজেপিকে, এবং বিজেপি এটাকেই কাজে লাগাতে পারবে। অর্থাৎ আগামীকাল, বা আগামীকাল কেন বলবো, হয়তো আজ থেকেই প্রার্থী নামে শুরু হবে এবার প্রসূন ব্যানার্জির নামে। যে প্রসূন ব্যানার্জিকে দেখতে পারে না মমতা ব্যানার্জির বাড়ির লোক, মানে মমতা ব্যানার্জির ঘরেতেই শুরু হয়ে গেছে কিন্তু অন্দরমহলেই কোন্দল, এবং সেই কোন্দলটা হচ্ছে প্রসূন ব্যানার্জিকে নিয়ে। মানে প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু এবারে নাজেহাল হয়ে গেছে। প্রার্থীর নাম ওই র্যাম্পে হেঁটে ঘোষণা করে দিয়ে ট্রেডমিলে হেঁটে বাজেট তৈরি করার মতো কেসই হয়ে গেছে, অর্থাৎ না আছে মাথা না আছে মুন্ডু। এবারে প্রসূন ব্যানার্জিকে নিয়েই কিন্তু বেকায়দায় পড়ে যাচ্ছে এবার তৃণমূল, কারণ তৃণমূলের বিরুদ্ধে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই দাঁড়িয়ে যায় দাঁড়াতেও হবে না। এই যে বলে দিয়েছে এটাই কিন্তু অনেকটাই ড্যামেজ করে দিয়েছে প্রসূন ব্যানার্জিকে। তাই প্রসূন ব্যানার্জির এবার টাটা বাই বাই হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ প্রসূন ব্যানার্জির এবার হারা অবধারিত হয়ে যাচ্ছে। আর প্রসূন ব্যানার্জিকে যে বা যারা ভোট দেবেন তারা একবার ভাববেন, প্রসূন ব্যানার্জি সম্বন্ধে কিন্তু মমতা ব্যানার্জির ভাই বাবুল ব্যানার্জি বলছেন যে প্রসূন ব্যানার্জি আপনাদের এলাকায় উন্নতির জন্য যেটা কেন্দ্র সরকার টাকাটা দেয়, অর্থাৎ একজন এমপির যে তহবিল পায় সেই তহবিলের টাকা বিজেপি বলছে না, প্রসূন ব্যানার্জি সম্বন্ধে বলছে মমতা ব্যানার্জির ভাই বাবুল ব্যানার্জি। কাজেই কতটা সত্যি আপনি ভালো করে ভাবুন। তাই আপনারা ভোট দেওয়ার আগে প্রসূন ব্যানার্জি নামক ফুটবল প্লেয়ার যিনি এমপি হয়েছেন, একে ভোট দেওয়ার আগে 70 বার ভাববেন, কারণ এর পরে জিতলেও এই যে কী কাজ করবে এটা আগে থেকে বোঝা যাচ্ছে। কাজে একে ভোট দিয়ে দরকার আছে বলে আমার মনে হচ্ছে না। তাই অপশান একটাই খোলা আছে, সেটা হচ্ছে আপনাদের কাছে পরীক্ষিত একজন ডক্টর রথীন্দ্রনাথ চক্রবর্তী, তাকেই মনে হয় ভোট দেওয়া ভালো হবে, কারণ বাকি কাউকে দিলে ভোট ভাগ করে প্রসূন ব্যানার্জিকে জেতানো হবে। আর নির্দল হয়ে যদি বাবুল ব্যানার্জি দাঁড়ান তাহলে বুঝতে হবে যে তার দম আছে, তবে পারবেন বলে আমার মনে হয় না, কারণ মমতা ব্যানার্জির বদান্যতায় যে পরিবার বা মমতা ব্যানার্জির জন্য যে পরিবার দাঁড়িয়ে আছে, সেই পরিবারে কেউ মমতা ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে দাঁড়াবেন ভাবা যায় না। আমি ভাবতে পারছি না, আমি ঠোঁটকাটা মানুষ, পরিষ্কার কথা বললাম। তাই আমার মনে হয় না বাবুল ব্যানার্জির দম হবে নির্দলে দাঁড়াতে। তবে হ্যাঁ, যেটা বলে দিয়েছেন এরপরে আর প্রসূন ব্যানার্জির উঠে দাঁড়ানো খুব মুশকিল আছে। এবার মমতা ব্যানার্জি চিন্তা করবেন প্রসূন ব্যানার্জিকে পাল্টে দেবেন নাকি,
ভাবতে থাকুন, পাল্টালেও পস্তাতে হবে, না পাল্টালে হারতে হবে। অর্থাৎ এবার আবার আপনি পড়ে গেছেন, মানে মমতা ব্যানার্জি পড়ে গেছেন ঠিক নন্দীগ্রাম নিয়ে যেভাবে শাঁখের কড়াতে তিনি পড়ে গেছিলেন, এগুলোও কাটতো পিছলে কাটতো, ফলাফল একই হয়েছে, মমতা ব্যানার্জি কিন্তু হেরে গেছেন। আর নন্দীগ্রাম নিয়ে আমি প্রেডিকশন কিন্তু প্রথমেই বলেছিলাম, যেদিন তিনি ঘোষণা করেছিলেন যে নন্দীগ্রামে দাঁড়ালে আমি কেমন হয়, সেদিনই আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ব্লান্ডার হয়ে গেছে। আর আজ বলছি হাওড়া কিন্তু ব্লান্ডার হয়ে গেছে। কারণ অভিষেক ব্যানার্জির যতই চেষ্টা করুক এবার নামার, বা মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন, আর প্রসূন ব্যানার্জিকে জেতানোর ক্ষমতা কারণ নেই, কারণ ইনি হারবেন। আর হারার দরকার আছে, কারণ সত্যিটা সামনে এসে গেছে। তাই এবার আপনি বলুন, অর্থাৎ আমার আপনজন, আপনি যিনি এতক্ষণ ধরে প্রতিবেদনটা দেখলেন, আপনার কি মনে হচ্ছে এরপরেও কি এই প্রসূন ব্যানার্জিকে ভোট দেওয়া উচিত, মানে তৃণমূলকে ভোট দেওয়া উচিত? চিন্তা করে বলবেন। এই জায়গায় যখন প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে চাইছেন বাবুন ব্যানার্জি, যিনি মমতা ব্যানার্জির ভাই, দাঁড়াতে পারবেন কি? নির্দল হয়ে তিনি দাঁড়াতে পারবেন কি, নাকি মমতা ব্যানার্জির চাপে তিনি দাঁড়াবেন না? কি ভাবছেন আপনি জানাবেন। দাঁড়ালে কি লাভ হবে, আর যদি নাও দাঁড়ান, এই যে বলেছেন এতে ড্যামেজ হচ্ছে কি হচ্ছে না জানাবেন। কিন্তু আপনার কমেন্টসের অপেক্ষায় আমি অধীর আগ্রহে রইলাম। আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি অবশ্যই থাকবেন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক তো করবেনই, কিন্তু তার সঙ্গে সঙ্গে সবাইকে শেয়ার করে জানান যে তৃণমূলের অন্দরে এই কোন্দলটাই তৃণমূলকে হারাবে। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলবেন যে হাওড়াবাসীর উচিত একবার ভাবা এবং ভেবে এই প্রসূন ব্যানার্জিকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া। কি বলেন আপনি? পারবেন তো শেয়ার করতে? যদি পারেন তাহলে শেয়ার করবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। আর রুদ্রবার্তা এরকমই থাকবে আনকাট। এরপরে যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন নতুন এসে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।